স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা সবাই জানি যে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানান চাপে অর্থনীতি প্রায় বিপর্যস্ত অবস্থায় আছে। এমন অবস্থাতেই জুনে 11 তারিখে নতুন সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, তারাও ক্ষমতা এসেছে, খুব বেশি দিন নয়। আসন্ন বাজেটে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি দেখছেন? আমার মনে হয় যে এবারের 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে যেয়ে মাননীয় অর্থমন্ত্রীকে চতুর্মুখী চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে। প্রথম যেটা সেটা হলো যে বিভিন্ন পুঞ্জীভূত যেসব সমস্যা অর্থনীতিতে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটা ব্যাংকিং খাত বলি বা আমাদের রাজস্ব আহরণের যে ঘাটতি আছে সেটার কথা বলি, এগুলো আছে। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে তারা নির্বাচনী ইশতেহারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিগুলি তাদেরকে এখন একবারে না পারলেও ক্রমান্বয়ে বাস্তবায়ন করার একটা পথরেখা তাদেরকে দিতে হবে। আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে আগামী বাজেট প্রায় 9,30,000 কোটি টাকার একটা বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে প্রায় 7 লাখ কোটি টাকা। আমরা বরাবরই দেখি যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা বিপুল পরিমাণে ঘাটতিতে থাকি, রেকর্ড ঘাটতি হয়। এমন বাস্তবতায় এই রকম যে রাজস্ব আদায়ের যে একটা পরিকল্পনা করা হয়েছে, এটা বাস্তবায়ন কতটা সম্ভব এবং রাজস্ব আদায় তো বাড়াতে হবে, এটা আসলে কিভাবে সম্ভব? দেখুন, 9,30,000 কোটি টাকা যেটা বলা হচ্ছে যে এইবারের বাজেটের সাইজ হতে পারে, সেটা আমাদের জিডিপির যদি আমি শতাংশ হিসেবে দেখি, এটা 13-14% কাছাকাছি হবে। আমাদের দক্ষিণ এশিয়াতেও গড়ে এটা 20%-এর বেশি। সুতরাং সরকার অনেক ব্যয় করছে, বিষয়টা কিন্তু তা না। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যেটা আপনি বললেন যে আমাদের যে রাজস্ব আদায়, এটা আমরা যেমন আমাদের হওয়া উচিত আমাদের মতো অর্থনীতিতে, সেটা আমরা করতে পারছি না। এবং এখন 7 লাখ টাকা যেটা নাকি আমাদের হয়তো জিডিপির যদি আমি হিসাব করি তাহলে 9%-এর মতো হবে, সেটাও আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে। তো যেটা কর জিডিপি অনুপাতে আমরা খুবই পিছিয়ে। আমাদের দক্ষিণ এশিয়াতে তো আমরা সর্বনিম্ন এবং নিম্ন আয়ের দেশগুলোর মধ্যেও আমরা সর্বনিম্ন। এই বছরে যেটা আমাদের চলমান বছরে যেটা আমরা পাবো, তার থেকে হয়তো 35-40%-এর একটা গ্রোথ রেট এখানে আসতে হবে। তো এইটা তো একটা বিশাল একটা আমার মনে হয় যে লক্ষ্যমাত্রা। কিন্তু আমাদের এটা বিভিন্ন ইনোভেটিভ এবং আমাদের ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি, ইনস্টিটিউশন ক্যাপাসিটি দিয়ে আমাদের এটা বাড়াতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাব। কিন্তু এই যে করের আওতা বাড়ানোর ক্ষেত্রে, যেমন বাজেট আসলেই সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার উপরেই হয়তো বা করের বোঝাটা বাড়ানো হবে। ইতিমধ্যে যেটা হয়েছে আমরা দেখেছি যে মোটর সাইকেলের উপর একটা কর বসানো হবে, যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। সাধারণ জনগণকে তো আসলে স্বস্তি দিতে হবে, সেক্ষেত্রে আসলে কি? সাধারণ জনগণকে তো স্বস্তি দিতে গেলেও সরকারের রাজস্ব আদায় করে তারপরে সেটা ব্যয় করে স্বস্তি দিতে হবে, অথবা ঋণ করে তারপরে ব্যয় করে স্বস্তি দিতে হবে। সুতরাং এইখানে তো একটা টানাপোড়েন থাকবেই। মোটরসাইকেলের উপরে যদি আদায় করা হয়, কিন্তু রাস্তায় আমরা যদি একটা যানবাহনের যে জ্যাম থাকে, এটা ছাড়া যদি তাদেরকে আমরা যদি সেখানে চলাচল করতে দেই, তো তাহলে কিন্তু তিনি একদিকে সাশ্রয়ীভাবেও তার ব্যবসাটা তিনি করতে পারেন। সুতরাং এটাকে একটা সামগ্রিকভাবেই আমাদের দেখতে হবে। আর সাধারণ জনগণের কথা যদি বলি, তাহলে আমাদের অপ্রত্যক্ষ কর যেটা, সেটা তো সাধারণ জনগণ তো দিচ্ছেনই। তিনি তো যে কোনো জিনিস ক্রয় করতে গেলেই সেখানে ভ্যাট আছে, সেখানে বিক্রয় করা আছে, ইত্যাদি আছে। সুতরাং সেখানে কিন্তু এখানে যারা দিচ্ছেন তাদের উপরে বাড়তি চাপ না দিয়ে যেখানে কর ফাঁকি আছে, যেখানে আমরা ভিত্তি বাড়াতে পারি, এইসব জায়গাগুলোতে আমাদের যেতে হবে। আমরা আসলে দেখছি যে উচ্চ মূল্যস্ফীতি, এটা বিগত কয়েক বছর ধরে কিন্তু টানা উচ্চ মূল্যস্ফীতি, তার সাথে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, নানান জিনিসের দাম বাড়ছে। জীবনযাত্রার ব্যয় কমাতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে আসলে এখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? না, আমরা যেটা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যে মূল্যস্ফীতিটা বাড়া শুরু করলো, সেটা কিন্তু মোটামুটিভাবে সেটা অব্যাহত আছে। সামান্য কিছু কমেছে, আবার এটা বাড়ে। এবং আমরা যদি মূল্য স্তর দেখি, তাহলে গত 4 বছরে মূল্য স্তর অনেক বেড়েছে এবং ক্রয় ক্ষমতা
কেবলমাত্র যারা নাকি প্রান্তিক উপান্তিক মানুষ আছেন তারা না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবারই বেড়েছে, স্থির আয়ের মানুষ যারা তাদের সবারই বেড়েছে। সো এইখানে অবশ্যই বাজেটের একটা বড় ভূমিকা হবে হলো কিভাবে আমরা বিনিয়োগকে চাঙ্গা করতে পারি, এক, তাহলে কর্মসংস্থান হবে। দ্বিতীয় হলো যে আমরা যদি ক্রয় ক্ষমতা বাড়াতে পারি আমাদের আয়ের সুযোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু দামটা উপরের স্তরে থাকলেও মানুষের উপরে চাপটা কম পড়বে। সুতরাং এই জায়গাটাতে আমরা কতটুকু বিনিয়োগকে আমরা উৎসাহিত করতে পারবো, যে আমরা প্রণোদিত কিন্তু করতে দেখছি যে পারবো। বিগত কয়েক বছর ধরেই বেসরকারি খাতে বিনিয়োগ একদমই নিম্ন স্তরে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ দেখেছি সর্বকালে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থা থেকে উত্তরণে আসলে এই আগামী বাজেটে সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া খুব জরুরি? আমার মনে হয় যে বিনিয়োগকে যদি উৎসাহিত করতে হতো, একটা যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো যে রাজনৈতিক অনিশ্চয়তাটা ছিল, কারণ বিনিয়োগকারী তো বিনিয়োগ করেন হলো একটা মধ্য দীর্ঘমেয়াদী বিবেচনা থেকে। তো সেখানে কিন্তু তারা সেই অনিশ্চয়তাটা কেটে গিয়েছে। আমাদের এখন একটা ধারাবাহিকতা এটা থাকবে আগামী 5 বছর, এটা আমরা সবাই আশা করছি। কিন্তু অন্যান্য যেসব এলিমেন্ট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কস্ট অফ ডুইং বিজনেস কমানো, আমাদের ব্যাংকিং সেক্টরটাকে যতক্ষণ পর্যন্ত আমরা একটা ভালো জায়গায় না আনতে পারছি, আমার কস্ট অফ ক্যাপিটাল তো অনেক হাই থেকে যাচ্ছে। সো এইসব জায়গাগুলিতে একটা বড় ভূমিকা রাখতে হবে। এটা বাজেটের উপর কেবলমাত্র নির্ভর করবে না, এটা বাজেটের বাইরে অন্যান্য যেসব সমান্তরাল যেসব প্রাতিষ্ঠানিক উদ্যোগ সেটাও লাগবে। কিন্তু বাজেটে আমরা কোন জায়গাটাতে প্রণোদনা দিচ্ছি, আমরা কোথায় আমরা এক্সপোর্টের ক্ষেত্রে আমি ভ্যালু এডিশন বাড়ানোর জন্য আমি কি প্রস্তাব করছি, আমাদের যে র ম্যাটেরিয়ালস ইন্টারমিডিয়েট গুডস আনতে গেলে যে সমস্যা হয় আমাদের কাস্টমস ইত্যাদিতে, সেখানে আমি বন্ডকে আরও প্রসারিত করতে পারছি কিনা, এইসব বিষয়গুলো বাজেটের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে আসলে আগামী বাজেটে কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমার মনে হয় যে বাজেটে অবশ্যই উৎপাদনশীল খাত যেগুলো আছে, এবং সেটা কেবলমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত না, এটা আমাদের যে এসএমই খাত, এটা কিভাবে আমরা চাঙ্গা করতে পারি। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখনও শতকরা প্রায় 85% আমাদের ডোমেস্টিক যে চাহিদা অভ্যন্তরীণ তার উপরে নির্ভর করে। এই অভ্যন্তরীণ চাহিদাগুলোকে আমরা কিভাবে আমরা বাড়াতে পারি, সরবরাহ কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, এটা করতে গেলে আমাদের বিনিয়োগকারীদের জন্য যে ধরনের সহায়তা দরকার, এবং কেবলমাত্র আর্থিক সহায়তা না, প্রাতিষ্ঠানিক সহায়তা, তাদের যে বিভিন্ন জায়গায় তাদের যে কস্ট বাড়ে এইসব এলিমেন্টসগুলোকে কমিয়ে নিয়ে আসা, এই জায়গাগুলোতে বাজেটের বিভিন্ন যেসব প্রস্তাব থাকবে সেগুলোকে সেসব চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। আমরা দেখেছি যে নতুন সরকার দায়িত্বে আসার পর থেকেই কিন্তু সামাজিক নিরাপত্তা খাতের যে বিষয়টা এটা খুব ফোকাস করেছেন এবং তারা এই খাতে খুব কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নানান ধরনের কার্ডের অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী বাজেটও সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিচ্ছে। সবই কিন্তু ব্যয়ের খাত, সেক্ষেত্রে আয়ের আসলে তেমন একটা কিছু আমরা দেখছি না। এই দুইটার আসলে ভারসাম্য কত? অবশ্যই আমাদের ব্যয়ের দিকটা তো আমাদের রাখতেই হবে। আমাদের সরকারি কর্মচারীদের তাদের গত 11 বছর তাদের লাস্ট যেটা হয়েছে পে স্কেল, সেখানে তাদের একটা জেনুইন একটা চাহিদা থাকবে। আমাদের যারা প্রান্তিক গোষ্ঠী আছেন তাদের জন্য যে সামাজিক কর্মসূচি, এবং এবার নির্বাচনী ম্যানিফেস্টোতেও তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা ফ্যামিলি কার্ড, অলরেডি তো কিছু কিছু বাস্তবায়নও শুরু হয়ে গেছে কৃষকদের ঋণ ইত্যাদির ক্ষেত্রে। এটা একবারে করা যাবে বলে মনে হয় না, এটাকে ধাপে ধাপে করতে হবে। কিন্তু এটা করার জন্য পূর্ব প্রস্তুতিটা আমাদের এখনই নিয়ে রাখতে হবে, এবং এই বাজেটে অবশ্যই আমাদেরকে একটা পথরেখা দিতে হবে কিভাবে আমরা ক্রমান্বয়ে এইসব সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করতে পারি, ব্যক্তি ভিত্তি এটার প্রাপ্তি এগুলো যাতে আমরা বিস্তৃত করতে পারি। ব্যয়ের দিকটাই তো আমরা দেখলে হবে না, এটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আয়ের দিকটাও দেখতে হবে, না হলে যেটা বললাম ঋণের ঝুঁকি তো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। সো এই জায়গাটাতেই আমাদের যে অভ্যন্তরীণ যে রাজস্ব আহরণ, এই বিষয়টাকে এবার খুবই জোর দিতে হবে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে।
ডক্টর মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বরাবরই আমাদেরকে নানান ধরনের একটা চাপ প্রয়োগ করে যে ভর্তুকি এবং নানান খাতে যেন আমাদের ব্যয়টা না হয় এবং এগুলো বন্ধ করার একটা চাপ আসে। এরপরেও কিন্তু যেই বাজেটটা ঘোষণা করা হবে সেখানে ভর্তুকি প্রণোদনা এবং নগদ সহায়তা বাবদ একটা বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে, বা যেটা আমরা মোটামুটি সবাই জানি। এই বিষয়টা আসলে বাজেট প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের কোনো আমাদের দেশের যে উন্নয়ন কৌশল, এই উন্নয়ন কৌশলটা বাস্তবায়ন করতে গেলে আমাদের পলিসি ফ্লেক্সিবিলিটি বা আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে সেটা বাস্তবায়ন, এই স্বাধীনতাটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেক সময় আমাদের বৈদেশিক যারা সহযোগী প্রতিষ্ঠান আছেন তারা এমন সব শর্ত আরোপ করেন যে শর্তগুলি হয়তো আমাদের এখনকার যে অর্থনীতির চাহিদা, সেই চাহিদার নিরিখে খুব একটা যুক্তিসঙ্গত আমাদের কাছে মনে হয় না। সুতরাং সেদিক থেকে আমরা যখন নাকি এই ধরনের ঋণগুলো নেগোশিয়েট করব, আমাদের অর্থনীতির যে চাহিদা এবং আমাদের যে অগ্রাধিকার, সেগুলোকে আমাদের বিবেচনায় রাখতেই হবে। এই বাজেটে জনবান্ধব করতে সরকারকে আসলে কোন কোন বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি জনবান্ধব বলতে যেটা মানুষের উপরে আসলে মানুষ খুশি হবে? বাজেট বলতে তো আসলে বড় বড় ফাইল বা হিসেব নিকেশটা সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষের উপরে একদম স্বস্তি আসবে এরকম কি কোনো পরামর্শ আপনার আছে? না, আমার মনে হয় যে সরকার তো একটা জনকল্যাণমুখী রাষ্ট্র গড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তাহলে যেসব খাতগুলি জনগণের কল্যাণের সাথে জড়িত সেখানেই তাদেরকে অর্থায়নটা করতে হবে। এবং এখানে শুধুমাত্র যে আমাদের সামাজিক সুরক্ষা সেইটা না, আমি মনে করি যে স্বাস্থ্য, শিক্ষা, এগুলোতে যদি আমরা ব্যয়টা ভালোভাবে করতে পারি, কেবলমাত্র আকারে না, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিরও এখানে কিন্তু ব্যাপার আছে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতাম যে বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, তো বরাদ্দ বাড়ালেই তো হবে না, আমাদের তো মান উন্নয়নের একটা বিষয় আছে, শিক্ষা এবং স্বাস্থ্য, সেটা আসলে আমাদের এখানে দুটো দিক আছে। একটা যেটা সেটা হলো যে আমাদেরকে অর্থায়ন বাড়াতে হবে, এটা ঠিকই, কিন্তু সেই অর্থায়নটা যাতে ভালোভাবে আমরা করতে পারি সেইটার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমরা তো দেখেছি যে স্বাস্থ্য খাতে এমনকি শিক্ষা খাতেও আমরা দেখেছি যেটা অর্থ বরাদ্দ করা হয় সেটাও ব্যয় করা যায় না, আর যেটা ব্যয় করা হয় সেটাও অনেক সময় উৎকর্ষতার সাথে মানসম্মতভাবে ব্যয় হয় না। সো এইসব জায়গাগুলোতে কিন্তু এটা বাজেটের উপরে কেবলমাত্র নির্ভর করবে না, এটা কিন্তু সমান্তরালভাবে আমাদের প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতা এবং আমাদের জবাবদিহিতা, স্পষ্টতা, এই বিষয়গুলোর দিকেও আমাদের নজর দিতে হবে। সেটা যদি দেয়া যায় তাহলে আমাদের যেসব ব্যয় আমরা প্রত্যক্ষভাবে করি জনকল্যাণের জন্য, আমি যদি একজন উদ্যোক্তাকে একটা সমর্থন দেই, সেটা হয়তো সরাসরি জনকল্যাণের দিকে হয়তো যাবে না, কিন্তু এটা কর্মসংস্থান করবে, একটা চাহিদা সৃষ্টি হবে, সেখানে আমার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলো সেটার জন্য একটা তার প্রণোদনা হবে সেটার মাধ্যমে। এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমরা কিন্তু প্রায় দেখছি এখনও বিভিন্ন ব্যাংকে নানানভাবে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, কোনো কোথাও কেউ নিয়োগ পাচ্ছে বা বদলি হচ্ছে বা নানান বিষয় নিয়ে এই ব্যাংকিং সেক্টরটা আসলে এখনও ততটা স্টেবল হয়নি। আমরা যদি বলি এই যে ব্যাংকে কে নিয়োগ পেলো, কে চেয়ারম্যান হলো বা কে এমডি হলো, এটা কি আসলে গ্রাহকদের এই ধরনের যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা বিক্ষোভ বা মানববন্ধন টাইপের একটা বিষয় বরাবরই আমরা প্রায় দেখতে পাচ্ছি ইদানিং, এই বিষয়গুলোকে আসলে না, সাধারণভাবে আমি যেটা বলবো, বাংলাদেশের অর্থনীতিকে যদি সামনের দিকে যেতে হয়, ব্যাংকিং খাতের সংস্কার, ব্যাংকিং খাতের দক্ষতা, ব্যাংকিং খাতকে তার নিজস্ব যে ব্যবসায়িক নিয়মকানুন সেটা অনুযায়ী তার পরিচালন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং সেখানে আমাদের অর্থনীতির জন্য কোন পদক্ষেপগুলি ভালো হবে, সেটা ব্যাংকের প্রশাসন কীরকম হবে, ব্যাংকের নীতিমালা কীভাবে হবে, সেন্ট্রাল ব্যাংকের অথরিটি কীভাবে সেখানে আমরা এনফোর্স করব, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেখানে যদি ব্যত্যয় হয় তাহলে কিন্তু আমাদের কেবলমাত্র কোনো পার্টিকুলার ব্যাংকের ক্ষেত্রে এটা হবে তা না, এটা সামগ্রিকভাবেই আমাদের আর্থিক খাতের শৃঙ্খলার উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমরা একদমই শেষে একটা প্রশ্ন করে শেষ করে ফেলবো, যে বন্ধ কলকারখানা চালু করতে 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন যেই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, নানান কারণে কিন্তু বন্ধ হয়েছে, রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে, এমন অনেক বড় বড় গ্রুপ যা আছে শিল্পগোষ্ঠী তাদের কারখানা বন্ধ হয়েছে, এই যেই 60,000 কোটি টাকা বরাদ্দ করা হলো, এই টাকাগুলো আসলে কিভাবে দেওয়া উচিত? এখানে আবার কোনো রকমের আমরা যেরকম দেখেছি বিগত সময়ে ওই সবকে আমরা তো চাই না যে ওরকম কিছু আবারও ফিরে আসুক, সেক্ষেত্রে আসলে কতটা সুষ্ঠু বন্টন এবং কোন কোন জায়গাগুলো বিবেচনা করে এই টাকাগুলো বরাদ্দ দেওয়া উচিত? আমার মনে হয় যে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 60,000 কোটি টাকার একটা রিফাইন্যান্সিং ফান্ড করা হচ্ছে, সেখানে তো 6-7% একটা ভর্তুকি দিয়ে
একটা ঋণ দেয়া হবে এবং সেটাতে অনেক চাহিদা থাকবে। সুতরাং এখানে নির্বাচিত করার একটা প্রক্রিয়া খুব ভালোভাবে এটা করতে হবে, যেখানে নাকি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না, অর্থনৈতিক বিবেচনা। অনেক কারখানা বন্ধ হয়ে, যেখানে 13টা প্রোগ্রাম আছে, তার মধ্যে শিল্প খাতকে ঋণ দেওয়া এটা হলো একটা প্রোগ্রাম, একটা বড় অঙ্ক নিশ্চয়ই ওখানে যাবে এবং অনেকেরই চাহিদা থাকবে। এখন এখানে অনেক ফ্যাক্টরি আছে যেগুলোকে আমরা এই ঋণ দিলে তিনি হয়তো ফেরত দিতে পারবেন না, ওই রকম অবস্থাই নেই। এইসব জায়গাগুলোতে তো আমাদেরকে খুবই একটা সতর্কতার সাথে নির্বাচনটা করতে হবে। যাদেরকে এই ঋণটা দিলে এই পরিমাণ ঋণ, একটা তো সুনির্দিষ্ট পরিমাণ পাবেন তিনি, ওই পরিমাণ ঋণ দিলে তিনি তার ওয়ার্কিং ক্যাপিটাল এবং অন্যান্য যে প্রয়োজনীয়তা সেগুলো তিনি মিটিয়ে তিনি এটাকে একটা চালু করতে পারবেন। এবং এই টাকাটা তো ঋণ, 6% সাবসিডাইজ রেট হোক, কিন্তু এটা তো একটা ঋণ, এটা তো এমনি বিতরণ করা হচ্ছে না, এটা তো তাকে ফেরত দিতে হবে। সেটা নিশ্চিত করা না গেলে কিন্তু আমাদের যে বিশাল একটা খেলাপি ঋণের যে বোঝা অর্থনীতিতে আছে সেটাকে তো আরও বাড়ানোর কোনো প্রশ্ন আসে না। সুতরাং সরকারের নিজস্ব আমার মনে হয় যে আলোকিত স্বার্থপরতা, যেটা এনলাইটেন সেলফ ইন্টারেস্ট, এটা থেকেই তাদেরকে অতীতের থেকে শিক্ষা নিয়ে খুবই সতর্কতা এবং সাবধানতার সাথে এই নির্বাচনটা করতে হবে। কারণ চাহিদা অনেক থাকবে, তাদেরকে কিন্তু বাছাই করতে হবে। এই বাছাই করতে যে এই ঋণটা দিলে তারা সচল থাকবেন, কর্মসংস্থান হবে। 25 লাখ কর্মসংস্থান হবে এরকম আশা করেছেন বাংলাদেশ ব্যাংক। আমাদের মানে আমরা শেষ যখন এই ব্রিফিংটা হয় তখন আমরা দেখেছি যে 25 লাখ কর্মসংস্থান হবে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে। এটাও কি আসলে বাস্তবসম্মত? এই 60,000 কোটি টাকার মধ্যে যে প্যাকেজগুলি আছে, এই প্যাকেজগুলির মধ্যে কিন্তু এগ্রিকালচার থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে বিভিন্ন আছে, হ্যাঁ, এবং সেই জায়গাগুলোতে কর্মসংস্থানের একটা সুযোগও সৃষ্টি হবে যদি এটাকে আমরা যেভাবে এই টাকাটা বন্টন হওয়া প্রয়োজন এবং অর্থনৈতিক যে লজিক আছে সেইটা অনুযায়ী যদি করা যায়, তাহলে এটার একটা এমপ্লয়মেন্ট একটা ইমপ্লিকেশন তো হবে পজিটিভ, এটাও স্বীকার করা যায় না। বন্ধ কলকারখানা চালু করতে যেই প্রণোদনা দেওয়া হলো, রুগ্ন যেসব কারখানা আছে যেগুলো ধুকে ধুকে চলছে সেসবকে বাঁচানোটাও তো বেশ জরুরি। যেটা বলছিলাম যে চাহিদা অনেক থাকবে এখন, এবং অনেক কারখানা রুগ্ন হয়েছে, বিভিন্ন কারণে রুগ্ন হয়েছে, এবং এই রুগ্নদেরকে যাদেরকে আমরা সুস্থ করতে পারবো বলে মনে করছি এবং তারা এই টাকাটা ঋণ নিয়ে আবার ফেরত দিতে পারবেন, সেই সক্ষমতা অর্জন করতে পারবেন বলে মনে করছি, টাকাটা যাতে সেখানেই যায়। আর অন্য যারা বন্ধ হয়ে গেছে তাদেরকে অন্যান্য কোনো উপায়ে যদি সহায়তা করা যায়, সেখানেও তো শ্রমিকরা আছেন, হ্যাঁ, যাদেরকে হয়তো আমরা ঋণ দিতে পারবো না, তাহলে এই শ্রমিকদেরকে কি আমরা সহায়তা করব না? তো সেটার জন্য আরবান রেশনিং আছে, ফ্যামিলি কার্ড আছে, ওগুলা দিয়ে আমাদেরকে সহায়তা করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আজকের দেশ বাণিজ্যের আলাপে। আমাদের সঙ্গে ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে, সঙ্গেই থাকুন।